তো সবাইকে জানাচ্ছি নতুন আরেকটি গল্পে, নতুন একটি ব্লগে, নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত। আজ এখন দাঁড়িয়ে আছি বকখালিতে। মন যখন করবে দুদিনের ছুটির জন্য হাসপাস, তাহলে বাড়ির খুব কাছে কলকাতা থেকে মাত্র 6 ঘন্টার ব্যবধানে শান্ত নিরিবিলি সমুদ্র সৈকত হতে পারে একটি সুন্দর ডেস্টিনেশন। বকখালিতে আসাটাও কিন্তু খুব সহজ। শিয়ালদা থেকে নামখানা লোকাল, তারপর নামখানা স্টেশন থেকে বেরিয়ে আপনারা বাস স্ট্যান্ডে চলে আসুন। নামখানা বাস স্ট্যান্ড থেকে আপনারা সরাসরি বাস পেয়ে যাবেন বকখালি যাবার। আরও একটি কথা, সেটা হলো শিয়ালদা থেকে ডিরেক্ট নামখানা লোকাল অ্যাভেলেবেল পাওয়া যায় না। এক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন সেটা হলো আপনারা শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর, তারপর লক্ষ্মীকান্তপুর থেকে নামখানা লোকাল কিন্তু অ্যাভেলেবেল ট্রেন কিন্তু আপনারা পেয়ে যাবেন। তবে আমার যে এবারের যাত্রা তা কিন্তু শুরু হবে কাকদ্বীপ বাস স্ট্যান্ড থেকে। তো সেখান থেকেই আমি এবারের যাত্রা শুরু করব। আর কাকদ্বীপ বাস স্ট্যান্ড থেকেই আমি কিন্তু বাস নিয়ে ডিরেক্ট চলে যাব নামখানা। আরও একটা কথা, সেটা হলো যে এই যে বাস স্ট্যান্ড বা এই বাস টার্মিনাল, এখান থেকে কিন্তু বকখালি যাওয়ার উদ্দেশ্যে বাস কিন্তু ছাড়ার টাইমিং রয়েছে। সেই টাইমিংটাই কিন্তু আমি জেনে নিয়েছিলাম আমাদের যে বাস ড্রাইভার, আমি যে বাসে গিয়েছিলাম সেই বাস ড্রাইভারের থেকেই। বাস টাইমিং কীরকম আর কি, মানে কটা থেকে কটা অবধি শুরু হয়? কটা থেকে? 9:10। হ্যাঁ, ভোরবেলা এটা। আচ্ছা, হ্যাঁ, 15-20 মিনিট অন্তত ছাড়ে। আর রাতে কটা অবধি চলে? আমাদের লোকাল গাড়ি হ্যাঁ, 7টা পর্যন্ত বাস। আচ্ছা, অন্যান্য বাস এখন 8টা। এই বাস 7টা অবধি চলে। মানে ওখান থেকে ফেরার টাইমটা ওখান থেকে বকখাল থেকে 6:30 লাস্ট। 6:30 লাস্ট। আর এখান থেকে তারপর আর যায় না রাতেবেলা? এখান থেকে 7টা, 7টার দিকে যায়, তারপর আর যায় না। আচ্ছা, অন্যান্য বাস পাবে। আর অন্যান্য বাসে সেগুলো ভাড়া বেশি হবে, তাই তো? বেশি না, ওই যেরকম কলকাতার বাস। আচ্ছা আচ্ছা, বুতল এখন বন্ধ আছে, হ্যাঁ, বুতল আসে না। আচ্ছা, এইসব বাস মানে এই পাশ থেকে যেসব বাসগুলো আছে কলকাতা থেকে সেগুলো যাবে। আচ্ছা, ভাড়া ওই মোটামুটি একই থাকে, মোটামুটি 40-50 এর আশেপাশেই ঘোরাঘুরি করে, তাই তো? 30 মিনিট অপেক্ষা করার পরেই কিন্তু এই বাসটি ছেড়ে দেয়। আর এখানকার নিয়ম হলো আগের বাসটা ছেড়ে যাওয়ার ঠিক 30 থেকে 40 মিনিট পরে কিন্তু ঠিক তার পরের বাসটি কিন্তু ছেড়ে দেয়। কাকদ্বীপ বাস স্ট্যান্ড থেকে বকখালির দূরত্ব টোটাল 40 কিলোমিটার, যা সড়ক পথের সময় লাগতে পারে টোটাল 1 ঘন্টার কিছু বেশি। আর নামখানা থেকে যার দূরত্ব 25 কিলোমিটার, যেখানে সময় লাগতে পারে 40 মিনিট বা 40 মিনিটের একটু বেশি। এখন কিন্তু উঠছি আমরা নামখানা ব্রিজে, যা কানেক্ট করছে নামখানা আর বকখালিকে। এই ব্রিজটা কিন্তু হাতানিয়া দোয়ানিয়া নদীর ওপরে কিন্তু নির্মিত। আর এই ব্রিজের আসল নাম কিন্তু হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ। আর এই যে ব্রিজ, নামখানা ব্রিজ, এই ব্রিজটি কিন্তু 2011 সালে এই ব্রিজের কাজ শুরু হয়। আর 2019 সালের মাঝামাঝি সময় কিন্তু এই ব্রিজ জনসাধারণের জন্য পুরোপুরিভাবে খুলে দেওয়া হয়। এই ব্রিজের কারণেই যেমন পর্যটন শিল্পের অনেক উন্নতি হয়েছে, তেমনি এই ব্রিজের কারণেই কিন্তু নামখানা আর বকখালির মধ্যে সুন্দরভাবে সঙ্গে স্থাপন হয়েছে, যার ফলে কিন্তু বকখালি কিন্তু আগের তুলনায় অনেক ডেভেলপমেন্ট হয়েছে। যারা মূলত এর আগে বকখালিতে এসেছেন তারা কিন্তু এই যে টার্নিং পয়েন্ট, এই টার্নিং পয়েন্টটা কিন্তু ভালোভাবেই চিনবেন। আর এই টার্নিং পয়েন্টটা ঘুরলেই কিন্তু সামনে আর 500 মিটারের মধ্যেই কিন্তু বকখালি বাস টার্মিনাল বা বাস স্ট্যান্ড। ফাইনালি বাস থেকে নামলাম বকখালিতে। আর এখান থেকে যে বাস টার্মিনাল, সেখান থেকে অনেকটাই হাঁটতে হবে, মোটামুটি অনেকটা বলতে 2-3 মিনিট মতো হাঁটা পথ রয়েছে সি বিচে। তো সেদিকে এখন হেঁটে হেঁটে যাচ্ছি। এখান থেকে নর্মালি টোটো পাওয়া যায়, 10 টাকা মতো হয়তো ভাড়া নেয়। আর আপনারা চাইলে নর্মালি হেঁটে হেঁটেই যেতে পারেন।
সামনেই কিন্তু মূলত অনেক টোটো দাঁড়িয়ে থাকে। এখানে যে আশেপাশের সাইট সিনগুলো রয়েছে, এদের সঙ্গে কথা বলে কিন্তু আপনারা খুব সহজেই এই সাইট সিনগুলো কিন্তু করে নিতে পারেন। আপনারা যদি গ্রুপে থাকেন তাহলে খুব ভালো হয়। আর এরা কিন্তু যে সাইট সিনটা করাবে সেটা কিন্তু রিজার্ভের ওপরে করায়। অর্থাৎ একটা পুরো টোটো রিজার্ভ হবে, সেখানে 4 থেকে 5 জন থাকবে, মাথাপিছু 100 টাকা করে পড়বে। ওই 400 থেকে 500 টাকার মধ্যে কিন্তু এরা আশেপাশে সাইট সিন যেই জায়গাগুলো রয়েছে সেগুলো কিন্তু করিয়ে দেয়। বকখালিতে মেনলি যে সাইট সিন করবে, এখানে যদি কেউ আসে তারা যখন সাইট সিন করবে তাহলে কীরকম কী খরচা পড়বে? দেখুন, পার হেড আমাদের 100 টাকা 5 জায়গার উপর। আচ্ছা। যেমন হেনরি আইল্যান্ড, হ্যাঁ। বেনফিস মৎস্য বন্দর, আচ্ছা। কার্গিল সি বিচ, ফেজারগঞ্জ ইকো পার্ক। আচ্ছা। টোটাল এই কটা জায়গা আছে। এই কটা জায়গার উপরে পার হেড 100 টাকা। আপনি একজন গেলেও রিজার্ভ করাতে হবে, আর 5 জন গেলেও রিজার্ভ করাতে হবে। এই আপনি আসলে প্রত্যেকে এই কার্ডটাকে দেখাবে। আচ্ছা। আসা মানে এই কার্ডটা দেখাবে। এটা হচ্ছে আমাদের বকখালির টোটো ইউনিয়নের ভাড়া। রেড চার্ট এখানকার। তো আপনারা যদি আসেন তো আপনারা এই রেড চার্ট দেখে কিন্তু একটা আইডিয়া হয়ে যাবে যে এখানে বকখালিতে যে সাইট সিন আছে সেই সাইট সিন করতে কীরকম কী খরচ রয়েছে। এছাড়াও আশেপাশে কিন্তু অনেক হোটেল রয়েছে, অনেক রেস্টুরেন্ট রয়েছে, এছাড়াও অনেক কেনাকাটির অনেক দোকান রয়েছে। আপনারা চাইলে কিন্তু এই জায়গাগুলো থেকে কিন্তু আপনারা খাওয়া দাওয়া করে নিতে পারেন, বা কোনো কিছু কেনাকাটির থাকলে সেগুলো কিন্তু এখান থেকেই আপনারা করে নিতে পারেন। বকখালিতে কিন্তু সবসময় ভিড় থাকে না, এখানে ভিড় থাকে মূলত সিজনের সময়। আর এই সিজন চলে অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত। আর বাদবাকি পুরো সময়টাতেই কিন্তু এখানে বকখালিতে সেরকম একটা ভিড় দেখা যায় না। আর এই বকখালিতে যে সিজনটা রয়েছে অক্টোবর থেকে ফেব্রুয়ারি, এই সময়ে কিন্তু এখানকার হোটেল, এখানকার যাবতীয় যা কিছু রয়েছে তার কিন্তু দাম ওঠানামা করে। বকখালিতে এলে কিন্তু আপনারা জল অনেকটা দূরে পাবেন। দীঘা বা পুরীর মতো কিন্তু এখানে জল খুব কাছে পাবেন না। প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার, কখনো কখনো সেটা 2 কিলোমিটার দূরেও কিন্তু আপনাদেরকে হেঁটে সেই জল যেখানে রয়েছে সেখানে যেতে হবে। ওয়াচ টাওয়ার মতো করা হয়েছে, এটা পুরোপুরি কমপ্লিট হয়নি। এর আগের বারও আমি একবার এসেছিলাম, তখন দেখেছি এই অবস্থাতেই ছিল, আর এখনও এই অবস্থাতেই রয়েছে। ফেব্রুয়ারির 9 তারিখ, আর এই 9 তারিখে বকখালির এই বিচে মারাত্মক গরম, ভীষণই গরম লাগছে এখানে। তবে বকখালিতে এসে একটা জিনিস খুবই খারাপ লাগলো সেটা দেখে, সেগুলো হলো এই যে নোংরা। এই এত সুন্দর একটি সি বিচ, এত সুন্দর শান্ত নিরিবিলি পরিবেশ, আর তার পাশে এই বিচের মধ্যে এই রকম যে নোংরা আবর্জনা, সত্যি যেই জিনিসটা পুরো আমার কাছে বেমানান লেগেছে। ইভেন শুধু আমার কাছে নয়, এছাড়া যারা প্রকৃতি প্রেমী, যারা নেচারকে ভালোবাসেন, তাদের কাছেও কিন্তু এইরকম নোংরা আবর্জনা দেখে ভীষণই খারাপ লাগবে। ভিডিওতে এখানে বলে যে 300 টাকাতে রুম পাওয়া যায়, বাট হ্যাঁ পাওয়া যায়। আমি একজনের সঙ্গে কথা বললাম, এখানে বলে যে 300 টাকাতে রুম পাওয়া যায়, তবে সেটা অফ সিজনে। সিজনে কিন্তু এখানে সেই ভাড়াটাই বেড়ে গিয়ে 500, 600, 700 এরকম হয়ে যায়। সেটা নন এসি। আর এসিতে হলে পরে 1000, 1200, 1100 এইরকম চলে রেট। তবে এখন যেহেতু সিজন নেই, অফ সিজন চলছে, এখন আপনারা যদি আসেন এই সময়টা তাহলে কিন্তু আপনারা 300 টাকা রুম পেয়ে যাবেন। বাট কদিন পরে হোলি আসছে, হোলিতে যদি আপনারা আসেন তখন সেই 300 টাকা নন এসি রুমটাই হয়ে যাবে 600 থেকে 700 টাকা, আর এসি রুমটা হয়ে যাবে তখন থেকে 1200, 1300 এইরকম রেট হয়ে যাবে সেই সময়টা। সামনে দূরে কতগুলো নৌকা দাঁড়িয়ে রয়েছে, এই যে নৌকাগুলো দাঁড়িয়ে রয়েছে সামনে দূরে। বুঝতেই পাচ্ছেন যে কতটা দূর, মানে জল কতটা দূরে এখানে। মারাত্মক রোদ, প্রচণ্ড গরম, মারাত্মক রোদ এখানে, অনেকটা দূরে। এখন মনে হচ্ছে জল আরও পিছিয়ে গেছে, প্রায় দেখাই যাচ্ছে না এখান থেকে। প্রায় তখন 1 কিলোমিটার যদি ডিস্টেন্স থাকে, এখন সেটা গিয়ে দাঁড়িয়েছে হয়তো 2-2.5 কিলোমিটার, হয়তো তারও বেশি। তো এখন সময় করে বলছে দুপুর 2:12। তো এখন যাচ্ছি লাঞ্চ করতে। সামনে অনেক দোকান রয়েছে, অনেক হোটেল রয়েছে, তো সেখানেই যাব। সেখানে গিয়েই দুপুরের লাঞ্চটা সারবো, আর আপনাদেরকেও দেখাবো। আর কী রেট চার্ট রয়েছে এখানে খাবার দাবারের, অবশ্যই সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। এই হলো হোটেল
পরিতোষ অ্যান্ড সুপার চাইনিজ ফুড। তো আপনারা চাইলে কিন্তু এখান থেকে খাওয়া দাওয়া করতেই পারেন। আমি কিন্তু দুপুরে লাঞ্চ এই রেস্টুরেন্টটার থেকেই করেছিলাম, হোটেল পরিতোষ অ্যান্ড চাইনিজ। আপনারা চাইলে কিন্তু এই হোটেল বা এই রেস্টুরেন্ট থেকে আপনাদের খাওয়া দাওয়া কিন্তু সেরে নিতে পারেন। আর আরও একটা কথা যেটা হলো, এখানকার যে স্টাফরা রয়েছে তাদের বিহেভিয়ার্স কিন্তু খুবই ভালো ছিল। আর এখানকার যে খাবার দাবারও কিন্তু খুব ভালো লেগেছে আমার। আর এখানে যে শুক্তোটার জন্য কিন্তু বারবার এই রেস্টুরেন্টে আসাই যেতে পারে খেতে। আর সামনে কি হচ্ছে মেনু, ঝুড়ি আলু ভাজা, ডাল, 2 রকম সবজি দিয়েছে, আর হচ্ছে একটা মাছ, এই ভাত। এই যে প্লেটটা প্লেটটা নিয়েছে 100 টাকা। তবে ভাত হচ্ছে আনলিমিটেড, তরকারি আনলিমিটেড, বাট মাছ একটাই। আর এই হচ্ছে টোটাল রেস্টুরেন্টটা। তো খাওয়া দাওয়া করে আবার কথা হচ্ছে। এটা মোটামুটি 5 টাকাতে বাদ বাকি আনলিমিটেড আছে, ভাত আনলিমিটেড, তরকারি আনলিমিটেড নাকি, শুধু মাছ 1 পিসই, তাই তো? আর যদি মাছ আমি এক্সট্রা আরেকটা নিতে চাই 25 টাকা পড়বে। প্রথম ইমপ্রেশনে কিন্তু খাবারটা বেশ ভালোই লাগছে, ডাল আর ঝুড়ি আলু ভাজা কম্বিনেশনটা কিন্তু বেশ ভালোই লাগছে, ডালটা বেশ ভালোই করেছে। আর দেখে যেমন হচ্ছে ওভারঅল সব কিছুই ঠিকঠাকই থাকবে। একটু তরকারিটা একটু ট্রাই করে দেখুন, এটা কি দিয়েছে, একটু বেগুন দিয়েছে, আলু দিয়েছে, আর বড়ি দিয়েছে। খুব সুন্দর, রান্না এক কথায় দুর্দান্ত হয়েছে। হাই খাচ্ছে না এখন অব্দি 2টো তরকারি খেলাম, একটা শুক্তো, একটা এই তরকারি, দুর্দান্ত রান্না, সাধারণ টেস্ট হয়েছে। খাওয়া দাওয়ার পর্ব সেরে আমি কিন্তু আবারও চলে আসি বিচের সামনে, কেননা তখনও কিন্তু সানসেট হয়নি। আর এই সানসেট দেখার জন্যই আমি কিন্তু আবারও সেই বিচের সামনে আবার আসি। তবে যেই সানসেট দেখেছি তা ছিল কিন্তু অসম্ভব সুন্দর। এই যে টারবাইনগুলো দেখা যাচ্ছে, এইটাও কিন্তু একটা টুরিস্ট স্পট। আপনারা কিন্তু চাইলে কিন্তু এখান থেকেও ঘুরে আসতে পারেন সহজেই। আর এছাড়া এইদিকে তো রয়েছে, বললামই, কার্গিল বিচ রয়েছে, হেনরি বিচও রয়েছে। তো সব মিলিয়ে মোটামুটি বকখালিতে 5-6টা মতো টুরিস্ট স্পট রয়েছে। আপনারা চাইলে কিন্তু সেই স্পটগুলো ঘুরে নিতে পারেন। সেটা একদিনেই সম্ভব, একদিনেই জাস্ট কয়েক ঘন্টার মধ্যে কিন্তু সেই স্পটগুলো অনায়াসে ঘুরে নিতে পারেন আপনারা। আর মাঝে মাঝে কী বলুন তো, একা বেরিয়ে পড়তে হয়, মাঝে মধ্যে একা ট্রাভেলে বেরিয়ে পড়তে হয়, মাঝে মধ্যে স্লো ট্রাভেল করা উচিত। তাহলে না, প্রথমত সারাদিনের আমাদের জীবনের কর্ম ব্যস্ততা, জীবনে কাজের চাপ, সেগুলো থেকে একটা মানসিক রিলিফ পাওয়া যায়, শান্তি পাওয়া যায়, প্লাস নিজেকে চেনা যায়। সবথেকে বড় কথা, আপনি যখন একা একা ঘুরবেন কোথাও, একা একা যখন ট্রাভেল করবেন, অনেক কিছু শিখতে পারবেন, অনেক এক্সপিরিয়েন্স হবে, অনেক মানুষের সঙ্গে চেনা পরিচিত হবে, বিভিন্ন রকমের মানুষ দেখতে পারবেন, তাদের থিঙ্কিং, তাদের মনোভাব বুঝতে পারবেন। এছাড়াও অনেক দিক থেকে এক্সপিরিয়েন্স বাড়বে যদি একা একা স্লো ট্রাভেল করেন। আর সামনে এখানে আসলেই সমুদ্রের সেই গর্জনটা একটা আলাদাই যেন প্রশান্তি, একটা আলাদাই যেন শান্তি। খোলা সমুদ্র, ঢেউ যদিও সেরকম নেই এখন, তবে এই যে গর্জনটা আলাদা মনে একটা শান্তি দেয় এই জিনিসটা। তো বেরিয়ে পড়ুন আপনারাও, সেই কর্মব্যস্ততার মধ্যে একটু সময় বার করে বেরিয়ে পড়ুন, একা হোক, গ্রুপে হোক, ফ্যামিলি হোক, বেরিয়ে পড়ুন, ভালো লাগবে। তখন তো আপনি আর আপনার পার্টনার বা সঙ্গী ঠিক এইরকম, এখন সানসেটের সময় সূর্য ডুববে আর কিছুক্ষণের মধ্যেই, যতই সময় চলছে, গোল্ডেন আওয়ার চলছে, এইরকম একটা বিচ, সি বিচ এরকম চলছে, আর আপনি আর আপনার পার্টনার দুজনের হাত ধরে পা ভেজাতে ভেজাতে হাঁটছেন,
আর দুজনের মনের কথা শেয়ার করছেন। ভাবুন জাস্ট ফিলিংটা কি দারুণ আর কি অসাধারণ লাগছে। জাস্ট একবার দেখুন, সূর্যের আলোটা সমুদ্রের জলের উপরে একদম চিক 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 করছে, একদম গোল্ডেন কালার যাকে বলে। আরও কিছুটা সময় কাটানোর পরে আমি কিন্তু রওনা দিয়েছিলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, কেননা আমার বাস ছিল 6:30-এ। তো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই জানাবেন ভিডিওটা কেমন হয়েছে, আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো গল্পে, নতুন কোনো ভিডিওতে।